মডার্ন ফিজিক্স শুরু হচ্ছে আজকে থেকে। মডার্ন ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা। পদার্থের নয়, অ্যাকচুয়ালি বিকিরণের দ্বৈত সত্তা। চ্যাপ্টারটার নাম কি বললাম? বিকিরণের দ্বৈত সত্তা। এটা চ্যাপ্টার নয়, ইউনিট। এবং এর মধ্যেই একটা চ্যাপ্টার পড়ে যেটাকে বলছি আমরা কোয়ান্টাম তত্ত্ব। একটাই ইউনিট, তার মধ্যে একটাই চ্যাপ্টার। ঠিক আছে? একটাই। মডার্ন মানে এই যে চ্যাপ্টারটা বলছি আমি, দ্বৈত সত্তা, এটা একটাই চ্যাপ্টার। ঠিক আছে, চেষ্টা করছি আজকে এই থিওরিটা কভার করে দেওয়ার। যদি না হয় তাহলে আরেকটা ক্লাস নেব, যদি একটু লেন্থ বেশি হয়ে যায় তো। এরপরে তোদের মডার্ন ফিজিক্সের মধ্যে আসবে পরমাণু, যেটা তোরা কেমিস্ট্রিতেও পড়েছিস। পরমাণু পড়েছিস না? পরমাণুর গঠন, ব্যাসার্ধ, শক্তি, ফর্মুলাগুলো। হ্যাঁ, ওইসব জিনিসগুলো আসবে, বোরের মডেল, এইসব জিনিস। তারপরে তোরা পড়বি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস মানে তেজস্ক্রিয়তা, এগুলো নিয়ে পড়বি। নেক্সট তোরা আলোচনা করবি, মানে তোরা পড়বি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, অর্ধপরিবাহীটা একটু ভাইটাল বিষয়, যেটা আগে কখনো পড়িসনি, একদম পুরোপুরি নতুন। ধীরে ধীরে যাবো। চ্যাপ্টারের নাম বললাম আমি দ্বৈত সত্তা, বিকিরণের দ্বৈত সত্তা। দেখি, চ্যাপ্টারটা বোঝার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। এখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। নাম শুনেছিস কোনোদিন? আলোক তড়িৎ ক্রিয়া, বা আমরা বলতে পারি ফটো ইলেকট্রিক এফেক্ট। কাকে বলে এই আলোক তড়িৎ ক্রিয়া, বা এই জিনিসটা কি? এক্সপেরিমেন্টার বিষয় আমি একটুখানি বলে দিই, তারপরে বিষয়টাতে ঢুকছি। ধর এরকম একটা নল আছে, কাঁচের নল। তোরা ভ্যাকিউম টিউব নাম শুনেছিস কেমিস্ট্রিতে অনেক। ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, অনেক কিছু শুনে নিয়েছিস, তাই তো? তো এখানে ধর এই জায়গাটায় আমি একটা ক্যাথোড রাখলাম। ক্যাথোড কোন দিকে, কার সাথে কানেক্টেড থাকে? নেগেটিভের সাথে। আর এইদিকে একটা প্লেট রাখলাম, যাকে আমি অ্যানোড হিসেবে বলে দিচ্ছি। হুম। এর বাইরে এরকম একটা সার্কিট আছে। ধরুন এখানে একটা অ্যামমিটার বা গ্যালভানোমিটার কিছু একটা আছে, যে আমাকে নির্দেশ করবে যে কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পারলি আমি কি বললাম? এক্সপেরিমেন্ট হচ্ছে এরকম, যে এই নলটার মধ্যে ওপর থেকে এর উপরে কিছু লাইট ফেলা হচ্ছে। যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেললে এই ঘটনাটা ঘটে না, কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট ফেলতে হয়, তবে এই এক্সপেরিমেন্টটা দেখা যায়, এই ঘটনাটা অবজার্ভ করা যায়। কি হয়, যখন এখানে কিছু লাইট ফেলা হচ্ছে, আমি এখানে লিখে দিলাম আলো। মনোক্রোমাটিক নিয়ে নিচ্ছি ধরে নি। মনোক্রোমাটিক বলতে একবর্ণী, মানে একটাই তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে একটাই ফ্রিকোয়েন্সি আছে, এটাই বলতে চাইছি। মিশ্রণ নাই, যৌগিক নাই, ঠিক আছে? তো এরকম যখন লাইট এর উপরে পড়ছে, তখন দেখা যাচ্ছে যে এই গ্যালভানোমিটারের কাঁটাটা ডিফ্লেকশন দেখাচ্ছে। এবার তোরা এটা জানিস যে গ্যালভানোমিটারের কাঁটা ডিফ্লেকশন কখন দেখায় রে? যখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, খুব সামান্য হলেও গ্যালভানোমিটার খুব সেনসিটিভ হয়, তাই তো? তখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। মজার বিষয় হলো এখানে কোনো কানেকশনই নেই, তাহলে কারেন্ট চলছে কি করে? আমরা এটাও পড়েছি যে কারেন্ট তো বদ্ধ লুপের মধ্যে পাস করে না। এখানে তো লুপ বদ্ধ হয়নি, এখানে শেষ এখানে শুরু, মাঝখানে ফাঁকা, এয়ার মিডিয়াম বা ভ্যাকিউম, কিচ্ছু নেই। তাহলে এই মিডিয়ামটার এরকম থাকার পরেও এর মধ্যে লাইট যাচ্ছে কেন? ঠিক আছে, তো এই অবজারভেশনটা প্রথম হলো। পরবর্তীকালে এই অবজারভেশনটা, এই জিনিসটা কেন হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে, নাম শুনে নিয়েছিস অনেক। তো বিজ্ঞানী আইনস্টাইন এই ব্যাখ্যাটা দিয়েছিলেন, এবং এটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। তিনি যে নোবেলটা পেয়েছিলেন সেটা ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করার জন্য। এইটার নামই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। কেন এরকম নাম দেওয়া হয়েছে? ফটো কথার অর্থ লাইট। ফটো কথার অর্থ ছবি না, কিন্তু ফটো কথার অর্থ হচ্ছে লাইট। আর এখানে ইলেকট্রনিক এফেক্ট দেখতে পাচ্ছিস তুই, মানে কারেন্ট পাচ্ছিস, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। বুঝতে পারছিস? এবার এখন পর্যন্ত এটা বোঝা যায়নি যে কেন এই জিনিসটা ঘটছে। তো তার ব্যাখ্যা কে দেবেন? বিজ্ঞানী আইনস্টাইন দেবেন। তবে বিজ্ঞানী আইনস্টাইন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগিয়েছেন। মন দিয়ে শুন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে, খুব ভাইটাল জায়গা এই জায়গাগুলো, বুঝলি? আমার প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে শুনবি, কারণ এক একটা লাইনের মধ্যে কনসেপ্ট, মানে একটা এক একটা ওয়ার্ড বলবো সেগুলোর মধ্যেই কনসেপ্ট লুকিয়ে থাকবে। তো একদমই মিস করবি না, মন দিয়ে শুন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটাকে কাজে লাগিয়েছেন কে? কাজে লাগিয়েছেন বিজ্ঞানী আইনস্টাইন। এখন প্রশ্ন চলে আসলো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি জিনিস? এটাকে যে কাজে লাগালেন, এটা কি জিনিস? কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, কোয়ান্টা নামটা তোরা আগেও শুনেছিস। হুম। কোয়ান্টা কথার অর্থ কি রে? কোয়ান্টা কথার অর্থ হচ্ছে, তোরা কিন্তু থার্ড সেমিস্টারে পড়েছিস আধানের কোয়ান্টাইজেশন। প্রথম দিকে মনে করে দেখ, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। ওইখানে বলেছিলাম যে আধানের কোয়ান্টাইজেশন মানে কি। বলেছিলাম যে আধানকে যে কোনো মানে পাওয়া সম্ভব নয়, কিছু ডিসক্রিট মানেই পাওয়া যায়, এবং সেটা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হারে, তাই না? যেমন আমরা এখন যদি পয়সা খুঁজতে যাই, তো 1 টাকার নিচে হয়তো টাকা পাবোই না।
তাহলে যদি আমরা টাকা পাই তাহলে 1 টাকার মাল্টিপল হিসেবে পাই। তো এটা হলো কোয়ান্টাইজড, মানে ফিক্সড হয়ে গেল মান। তুই 1 থেকে 2 পাবি, 1.5 পাবি না। হ্যাঁ ওইটা, বুঝতে পারলি বিষয়টা? তো ওইখান থেকে কোয়ান্টা কথাটা এসে, কোয়ান্টা মানে হচ্ছে ডিসক্রিট, এরকম মাথায় ঢুকিয়ে নে। ডিসক্রিট মানে আলাদা 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 আলাদা, মাঝে কোনো গ্যাপ থাকবে না। ওকে। তো এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আইনস্টাইন এই ফটোইলেকট্রিক এফেক্টটাকে ব্যাখ্যা করেছেন। এখন পর্যন্ত আমি কিছু বলিনি কিন্তু, জাস্ট ঘটনাটা বললাম যে এখানে লাইট আসছে, লাইট আসার ফলে এই পুরো ঘটনাটা কি হচ্ছে, কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, আসলে ঘটনাটা কি ঘটে আমি একটুখানি বলে রেখে দিই এখানে, তারপরে এক্সপ্লেন করবো, বুঝতে সুবিধা হবে। ঘটে হচ্ছে যখন লাইট এই মেটালটার উপরে এসে পড়ে, এটা একটা মেটালিক প্লেট আছে, ঠিক আছে, এর উপরে এসে যখন লাইট এসে পড়ে, লাইটের মধ্যে কিছু এনার্জি আছে, সেই এনার্জিটা এই মেটালিক প্লেটের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে না, মেটালে মানে ফ্রি ইলেকট্রন আছে, ওই ফ্রি ইলেকট্রনগুলো সেই এনার্জিটা পায়, পেয়ে ওরা এক্সাইটেড হয়ে যায়, আর এক্সাইটেড হয়ে এই মেটালিক প্লেটটাকে ছেড়ে বাইরে বেরিয়ে আসে। যখনই বাইরে বেরিয়ে আসে, স্পিডে বেরিয়ে আসে, যদি পর্যাপ্ত স্পিডে বেরিয়ে আসে যাতে করে এখানে পৌঁছাতে পারে, তাহলে এই জায়গাটায় পৌঁছানোর পর দেখ একটা সার্কিট ক্লোজ হয়ে যাচ্ছে। মানে ইলেকট্রন এখান থেকে তারের মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল, বাট তার নাই, কিন্তু কি করেছে, লাইট এনার্জি দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে ওখানে, তাহলে ক্লোজ তো হয়েই গেল, দিয়ে এখানে আমি কারেন্টটাকে পাচ্ছি। বুঝতে পারলি ফটো ইলেকট্রিক? এবার কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা কি, যেটাকে কাজে লাগিয়েছেন সেই বিষয়টা একটু আমি বলি শোন। যদিও প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বটা দিয়েছেন যে কোনো বিকিরণের জন্য, কিসের জন্য দিয়েছেন, বিকিরণের জন্য, ঠিক আছে, মানে রেডিয়েশনের জন্য তিনি এই তত্ত্বটা দিয়েছেন। বিজ্ঞানী আইনস্টাইনই সর্বপ্রথম এই রেডিয়েশনের তত্ত্বটাকে, অর্থাৎ বিকিরণের তত্ত্বটাকে আলোর উপরে প্রয়োগ করে দেখলেন, এবং এই ঘটনাটা ব্যাখ্যা হয়ে গেল। তারপর থেকে আমরা লাইটকে বিকিরণ হিসেবেও দেখি, মানে রেডিয়েশন হিসেবেও দেখি, তরঙ্গ হিসেবেও দেখি। ঠিক আছে, যাই হোক পরের বিষয় সেটা। কোয়ান্টাম তত্ত্ব কি একটু মন দিয়ে শুন। এখানে বলা হয়েছে যে রেডিয়েশন বা বিকিরণের, বিকিরণ যেটা আছে, কোনো জায়গা থেকে ধর এনার্জি রেডিয়েট করছে, বিকিরিত হচ্ছে, তাহলে সেই বিকিরণটা কোয়ান্টার আকারে বিকৃত হয়। কিভাবে বিকৃত হয় বল, কোয়ান্টার আকারে। মানে কি, মানে হচ্ছে ওই বিকিরণের মধ্যে কিছু এনার্জির পুঞ্জীভূত অংশ থাকে, পার্টিকেলের মতো, পার্টিকেলও বলবো না বাট পার্টিকেলের মতো। মানে এরকম একটা হয়তো পার্টিকেল আছে যার কিছু একটা ফিক্সড এনার্জি আছে, এরকম একটা পার্টিকেল আছে যার কিছু একটা ফিক্সড এনার্জি আছে, এরকম কিছু 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 এনার্জির পার্টিকেল হিসেবে বিকিরণটা কিন্তু মুভ করে। ঠিক আছে, এবং তিনি বললেন যে এই পার্টিকেলগুলো, এই যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলোর নাম হচ্ছে ফোটন। কি নাম দিলেন এগুলো পার্টিকেলের, ফোটন। ঠিক আছে, এই যে পার্টিকেলগুলো, এদের কিছু এনার্জি আছে, এক একটা পার্টিকেলের এনার্জিকে, এক একটা পার্টিকেল কিন্তু, হ্যাঁ আমি টোটালটা বলছি না, এক একটা পার্টিকেলের এনার্জিকে তিনি বললেন যে প্রপোর্শনাল টু নিউ হয়। কে বললেন এটা, বিজ্ঞানী প্ল্যাঙ্ক। কে বললেন, বিজ্ঞানী প্ল্যাঙ্ক। ঠিক আছে, নিউটা কি, নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্যাট রেডিয়েশন। যে রেডিয়েশনটা নিয়ে আমি আলোচনা করছি, সেই রেডিয়েশনের একটা ফ্রিকোয়েন্সি আছে, তো কম্পাঙ্ক আছে, ফ্রিকোয়েন্সি কার থাকে, ওয়েভের থাকে, তাই না? তো সেই ফ্রিকোয়েন্সির সাথে এনার্জিটা সমানুপাতিক হবে, মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। বুঝতে পারলি? এটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। অবভিয়াসলি এখান থেকে প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট চলে আসবে, কনস্ট্যান্টটাকে এইচ নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কস ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এই এইচটার নাম কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফিক্সড। ওকে, এই এর মানটা ফিক্সড, এবং মানটা আমি বলেও দিচ্ছি। এইচ এর মান বলরে 6.626, কোনো বইয়ে 5ও থাকে, 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। ওকে, এটা হচ্ছে এইচ এর মান। মনে প্রশ্ন আসলো জুল ইন্টু সেকেন্ড কি করে হয়ে গেল। এই যে দেখ, এইচ যদি বের করতে হয়, তাহলে নিউটাকে তো ডিভাইড করবি, ই বাই নিউ। ই মানে এনার্জি, দ্যাট ইজ জুল, আর নিউ মানে কি রে, পার সেকেন্ড। নিউ মানে কম্পাঙ্ক, টাইমের উল্টো, পার সেকেন্ড, তো পার সেকেন্ড উপরে চলে গেল, সেকেন্ড হয়ে গেল। বুঝে গেছিস তো? মুখস্থ করতে হবে কি, পারবি এটা করতে, তাই না? শুধু ডেটাটা মনে রেখে দিবি। তা এইটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, ইকুয়াল টু এইচ নিউ। তিনি এইটাকে কাজে লাগিয়েছেন, এটাকে তিনি লাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিয়েছেন। ঠিক আছে, এই থিওরিটা এতটাই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা রেডিয়েশন নিয়ে আলোচনা করছিলাম, মানে ওয়েভ নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সেই ওয়েভটাকে আমরা পার্টিকেল হিসেবে ইমাজিন করতে পারলাম এই ইকুয়েশনের থ্রুতে, তাই না? দেখ আমরা ছোট ছোট পার্টিকেল ধরছি যাদের এনার্জি কত, এইচ নিউ করে, তাই না? তাহলে ওয়েভটাকে আমরা পার্টিকেলের সাথে রিলেট করতে যাচ্ছি, মানে ওয়েভগুলো পার্টিকেল হিসেবেও অ্যাক্ট করতে পারে, এরকমটা কিছু একটা আন্দাজ আসছে এর মধ্যে। এখন এই বিষয়টাতে আমি ঢুকছি না, পরে আসবো, শেষের দিকে যাবো ওটাতে, বাট এখান থেকে তুই একটু আন্দাজ পাচ্ছিস। বোঝা গেল? আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আছে, শুধু এটাই নয়। তিনি বললেন এই যে রেডিয়েশনের যে পার্টিকেলগুলো আছে, রেডিয়েশন পার্টিকেল বলছি, এই যে ফোটন কণাগুলো আছে, এই ফোটন কণাগুলো আলোর বেগে চলাচল করে। বলতো আলোর বেগটা কত, 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, বা 10 দিতে গেলে সেন্টিমিটার পার সেকেন্ড। তো আলোর বেগে গতিশীল। ঠিক আছে, এদের বেগ আলোর গতিবেগের থেকে বেশি তো হবেই না কোনো মতে, কমও হবে না, এই বেগেই গতিশীল থাকবে। ঠিক আছে, বেগের সাথে কোনো আপোষ হবে না।
ওকে, এটা একটা হলো। 3 নাম্বার বৈশিষ্ট্য, এই যে কণাগুলো আমি ইমাজিন করলাম, ফোটন কণাগুলো, এদের রেস্ট মাস বা আমরা এটাকে বলবো স্থির ভর। এখন একটু আপত্তি হবে, স্থির ভর মানে আবার কি জিনিস? এদের রেস্ট মাস হয় শূন্য, মানে এরা যদি রেস্ট অবস্থায় থাকে কোনো মাসই থাকে না, মাসলেস কোয়ান্টিটি, মাসলেস পার্টিকেল, এরকম ইমাজিন কর। তাহলে পার্টিকেল ইমাজিন করছি অথচ মাস নাই, এরকম টাইপের। তার মানে কি এনার্জি এক জায়গাতে পুঞ্জীভূত হয়ে আছে। তুই ইমাজিন কর এনার্জি এক জায়গাতে পুঞ্জীভূত হয়ে গেছে, ওটাকে আমরা পার্টিকেল হিসেবে দেখছি। ঠিক আছে, যাই হোক, ম্যাজিকের মতন একটা। তো স্থির ভরটা কত? 0। এবার তোর স্বাভাবিকভাবে মনে হচ্ছে ভর যদি শূন্য হয় তাহলে ভর বেগটাও শূন্য হবে, কিন্তু ভরবেগ শূন্য নাই। এখানে কি কাজে লাগাচ্ছি দেখ, এখানে বিজ্ঞানী আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিটাকে কাজে লাগাচ্ছি। রিলেটিভিটি থিওরিতে বলা হয়েছে যে কোনো রিলেটিভিস্টিক পার্টিকেল কাকে বলে? যে সমস্ত পার্টিকেলগুলোর ভেলোসিটি কম্পারেবল টু লাইট ভেলোসিটি হয়, ইকুয়াল হতে পারে বা তার কম্পারেবল হয়। হ্যাঁ, আমাদের যে ভেলোসিটি এগুলো লাইট ভেলোসিটি নয়, সুতরাং এগুলো কম্পেয়ার করা যাবে না। কোনগুলো করতে, যেমন ইলেকট্রনের ভেলোসিটি কম্পারেবল টু লাইট ভেলোসিটি, ফোটন লাইটের ভেলোসিটি দিয়ে যাচ্ছে। তো এরকম যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল আছে তাদের ভেলোসিটি কম্পারেবল টু লাইট ভেলোসিটি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমরা এই রিলেটিভিস্টিক থিওরিটাকে ইউজ করতে পারি। কিভাবে করা হয়? যে এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হলো রিলেটিভিস্টিক ফর্মুলা। ওকে, এবার তোরা এই ফর্মুলাটাকে চিনিস ই ইকুয়াল টু এম সি স্কোয়ার হিসেবে। হ্যাঁ, আমি বলছি ওটা কোথা থেকে আসছে। দেখ, এখানে এম জিরোটা যদি জিরো হয়ে যায়, মানে রেস্ট মাসটা যদি শূন্য হয়ে যায়, তাহলে ই ইকুয়াল টু জাস্ট পিসি হবে। ই ইকুয়াল টু জাস্ট পিসি, where E is the energy, C is the light velocity and P is the momentum, ভরবেগ। পিটাকে আমরা কি বলছি বল? ভরবেগ। তাহলে রেস্ট মাস শূন্য হলেও ভরবেগ থাকতে পারে, ভরবেগ শূন্য হলেও রেস্ট মাস থাকতে পারে। বুঝা গেল? তো এগুলো অনেকটা হায়ার স্টাডির বিষয় আছে। আপাতত মস্তিষ্ককে একটুখানি থামিয়ে রেখে এটা মেনে নে শুধু। হ্যাঁ, এতটুকু মেনে নে। তাহলে আমি ফোটনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি রে, ফোটনের ক্ষেত্রে তো এম জিরোটাকে জিরো বলে দিয়েছি আমি, তাহলে ই ইকুয়াল টু জাস্ট পিসি হবে কিনা বল? ই ইকুয়ালস টু জাস্ট পিসি। ওকে, তার মানে ফোটনের ভরবেগ কিন্তু আছে, পি আছে। কি করে বের করবো সেটা? পি ইকুয়াল টু ই বাই সি করে বের করবো। পি ইকুয়াল টু কি করে বের করবো? ই বাই সি করে। বোঝা গেল? ইটা কি এনার্জি আর সিটা কি আলোর বেগ। ওকে, তো এরকম ভাবে আমরা ভরবেগটাকে বের করবো। তো এই কয়েকটা বৈশিষ্ট্য, ওই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এগুলোকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে এখন এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ব্যাখ্যা করব। কে ব্যাখ্যা করেছিলেন? বিজ্ঞানী আইনস্টাইন। কিভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার পিছনে আমি যাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, শোন, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরাবে, এটা তো নেগেটিভ, ধর ক্যাথোড, তো তার নেগেটিভের সাথে কানেক্ট করি, আমি এটাকে নেগেটিভের সাথে কানেক্ট করি, এটাকে পজিটিভের সাথে কানেক্ট করি, তাহলে কি হবে সুবিধাটা বল? এই নেগেটিভ পার্টিকেলগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো এই নেগেটিভ পোল দ্বারা রিপালশন ফিল করবে, সামনের দিকে যাবে, আর পজিটিভ দ্বারা অ্যাট্রাকশন ফিল করবে, সার্কিটটাকে ক্লোজ করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি আমি এরকম করে দিতাম যে এই দিকটাকে নেগেটিভ করে দেবো, তাহলে কি হতো বলতো? এই যে নেগেটিভ যে পার্টিকেলগুলো ওইদিকে যাচ্ছিল, এই নেগেটিভ ভোল্টেজের জন্য রিপালশন ফিল করবে, ফলে ওইদিকে যেতে চাইবে না। হুম, এবারে এই যে ইলেকট্রনগুলো বেরাবে না, এদের এক একজনের এনার্জি এক এক রকম। আমি যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি সেটা সাফিসিয়েন্ট কিনা ওকে থামানোর জন্য, সেটাও দেখতে হবে। বুঝতে পারছিস আমি কি বলছি? আমি ধর 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, 10টা ইলেকট্রন যাচ্ছিল, 6টা ইলেকট্রন আটকে গেল, কিন্তু বাকি 4টে ইলেকট্রনের এনার্জি যথেষ্ট ছিল, ওরা 5 ভোল্টকে উপেক্ষা করে চলে যাচ্ছে। আমি কি করলাম? 5 ভোল্টকে বাড়িয়ে 7 ভোল্ট করে দিলাম, তাহলে ওই বাকি 4টার মধ্যে দুটো থেমে গেল, আরো দুটো চলে যাচ্ছে। 7 ভোল্টকে বাড়িয়ে আমি 10 ভোল্ট করে দিলাম, ওই দুটো আর যেতে পারলো না। তো এরকম ভাবে আমরা নেগেটিভ পোটেনশিয়াল বাড়িয়ে বাড়িয়ে আমরা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ডিমিনিশ করতে পারি, মানে কারেন্ট যাবে না এরকম একটা কাজ করতে পারি। ঠিক আছে, এটাও পরে কাজে লাগবে। এবার শোন, যখন এখান থেকে লাইট আসছে রে, আলো আসছে, হুম, তো আলো আসছে মানে কি আসছে বলতো? ফোটন কণা আসছে, মানে এক একটা পার্টিকেল এইচ নিউ পরিমাণ এনার্জি নিয়ে আসছে, তাই তো? আমি এক একটা পার্টিকেলের সাথে এক একটা ইলেকট্রনের যে কলিশন, যে সংঘর্ষটা হবে, সেইটাকে ব্যাখ্যা করছি, ওভারঅলটাকে না গিয়ে। যে একটা পার্টিকেল আসবে, ও একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। একটা পার্টিকেল অনেকগুলো ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না, ঠিক আছে, স্মল যেহেতু। তাহলে তুই ধরে নে যে একটা ফোটন আসলো, একটা ফোটন কণা আসলো ই এনার্জি নিয়ে। এই ফোটন কণাটা এবার কি করবে? এই মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে এবার লড়াই শুরু করে দিয়েছে, ধাক্কাধাক্কি। আমি মেটালিক প্লেটটাকে একটু বড় করে আঁকছি, এটা হলো মেটালিক প্লেট। পরমাণু আছে চারপাশে, ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে, তাই তো? এরকম অনেক ফ্রি ইলেকট্রন আছে এর মধ্যে, পরমাণু অণুগুলো আর রাখলাম না, অনেক ফ্রি ইলেকট্রন আছে। যেই একটা ফোটন কণা এসে ধাক্কা দেবে একটা ইলেকট্রনকে, এই যে একটা একটা ইলেকট্রন এর সঙ্গে যখন কলিশন হবে, এই ই মানে এইচ নিউ পরিমাণ এনার্জিটা, সে কি করবে বলতো? ওই এনার্জিটার পুরোটাই ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে, অথবা দেবেই না।
এমন নয় যে এইচ নিউ এর মধ্যে থেকে হাফ এনার্জি দেবো না, এরকমটা নয়। দিলে পুরোটাই দেবে, আদারওয়াইজ দেবে না। মানে এখানে ট্রান্সফার হলে পুরোটাই হবে, আদারওয়াইজ হবে না। তো ধরে নিচ্ছি যে এইচ নিউ পরিমাণ শক্তিটা পুরোটা দিয়েই দিল, তবেই তো ফটোইলেকট্রিক এফেক্ট। যদি না দেয় তাহলে সেটা ফটোইলেকট্রিক এফেক্টের মধ্যে আসছে না। সবাই যে পেয়ে যাবে তাও নয়। তো ধরে নিলাম যে এইচ নিউ এনার্জিটা পুরোটাই এই ইলেকট্রনটা পেয়ে গেল। এখন এই ইলেকট্রনটা এনার্জিটা পেয়ে কি করবে? আনন্দিত, লাফাবে, লাফালাফি করবে কিছুক্ষণ। কিভাবে লাফালাফি করবে? ও কি করবে? এক্সাইট হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করবে। ছোটাছুটি করে ও তো বাইরে বেরিয়ে আসতে চাইবে, তাই না? বাইরে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু বাইরে বেরিয়ে আসার আগে এখানে কোনো অ্যাটম আছে, কোনো ইলেকট্রন আছে, তাদের সাথে হয়তো কলিশন হবে, ধাক্কা লাগবে, কিছুটা এনার্জি ওখানেই নষ্ট করে দিবে। কার কথা বলছি? ইলেকট্রনের কথা বলছি। ইলেকট্রন এনার্জি পেয়ে গেছে, কতটা এনার্জি পেয়ে গেছে? এইচ নিউ, মানে এটা ফোটনে ছিল, এখন ওটা ইলেকট্রনের হয়ে গেছে। যার এনার্জি ছিল না সে পেয়ে গেছে, ও তো এখন আনন্দে আত্মহারা, লাফিয়ে বেড়াচ্ছে। তো ও কি করবে? ওই ইলেকট্রন এক্সাইটেড এনার্জিটাকে নিয়ে ছোটাছুটি করছে। বাইরে বেরিয়ে আসার আগে ও বিভিন্ন অ্যাটম মলিকিউল এদের সঙ্গে ধাক্কাধাক্কি করে কিছু এনার্জি নষ্ট করে দিয়েছে। দিয়ে বাকি যতটুকু এনার্জি পড়ে আছে সেইটুকু এনার্জি নিয়েও কিন্তু এবার ঘুরে আসছে। বুঝতে পারছিস আমি কি বললাম? তাহলে এখানে যে এনার্জিটা নিয়ে আসছে সেই এনার্জিটা তো কাইনেটিক এনার্জি হবে, গতি শক্তি আছে ওর মধ্যে। বুঝতে পারলি? তো এটাকে আমি এরকম ভাবে লিখছি যে ও ভেতরে W0 পরিমাণ এনার্জি লস করে দিয়েছে বাইরে বেরিয়ে আসার জন্য। তারপরে বাকি যে এনার্জিটা আছে সেটা কাইনেটিক এনার্জি হিসেবে ও নিয়ে এবার ছোটাছুটি করছে। তার মানে এটাই তো টোটাল ই এর সমান হতে হবে, তাই না? বুঝতে পারলি? এটাকেই বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। বুঝতে পারলি আমি কি বললাম? কি বলা হচ্ছে এটাকে? আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবার আমি এর চেহারা চেঞ্জ করব বিভিন্ন রকম ভাবে। হ্যাঁ, এই যে ডাব্লু নট আমি লিখলাম, এর একটা নাম দেওয়া হয়েছে, একে বলা হয়েছে কার্য অপেক্ষক। কি বলা হয়েছে একে? কার্য অপেক্ষক, বা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ওয়ার্ক ফাংশন। কি বলে থাকি? ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, ওয়ার্ক ফাংশন তাহলে কি? মেটালিক প্লেটকে ছেড়ে একটা ইলেকট্রন বেরিয়ে আসার জন্য মিনিমাম যতটা এনার্জি ওর দরকার, হ্যাঁ, এই পরিমাণ এনার্জিটাও কাজে লাগাতে পারছে না, ওটা মেটালের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকেই বলছি আমরা ওয়ার্ক ফাংশন। বোঝা গেল? ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন পরীক্ষায় আসতে পারে, আর তোদের বইয়ে লেখাও আছে। তাহলে একটা ফোটন থেকে এনার্জি পেয়ে মিনিমাম যতটা এনার্জি নিয়ে ও মেটালিক প্লেট থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে, তাকেই বলছি আমরা, সেই পরিমাণ এনার্জিটাকে বলছি আমরা কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। বুঝে গেছিস তো? এবার এই চেহারাটাকে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে দেখ। ইটাকে আমি লিখে দিচ্ছি এইচ নিউ, লিখতেই পারি। আর ডাব্লু নটটাকে ডাব্লু নট রাখলাম। আর এই যে কেটা লিখেছি না, এই কেটাকে লিখে দিচ্ছি হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তি। মজার বিষয় হলো এখানে লিখতে হবে হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। কেন বলছি এরকমটা? দেখ, এখানে যে ইলেকট্রনটা বেরিয়ে আসবে রে, একটা ইলেকট্রন বেরিয়ে আসছে, হয়তো আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, হয়তো আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই না? আমি তো এনার্জি কনজার্ভ করছি, তাই না? দুই ক্ষেত্রে এনার্জিটা যেন সমান সমান হয়। তো এখানে ম্যাক্সিমাম যতটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরাচ্ছে সেটা প্লাস মিনিমাম যতটা এনার্জি এখানে লস করে দিচ্ছে সেটা ইকুয়াল টু তো ই হতে হবে নাকি? এমনও হতে পারে ম্যাক্সিমাম যতটা ভেলোসিটি ছিল তার থেকে কম ভেলোসিটি নিয়েও ঘোরাঘুরি করছে, অন্য জায়গায় এনার্জি নষ্ট করছে, এমনটা হতেই পারে। বাট আমাকে যখন ইকুয়েশন লিখতে হবে তখন তো টোটাল কোনো গ্যাপ তো রাখা যাবে না এনার্জির মধ্যে, তবেই তো আমি কনজারভেশন ল ইউজ করতে পারছি। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? এইচ নিউ ইকুয়াল টু কি বললাম? ডাব্লিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটাও আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, শুধুমাত্র চেহারাগুলো চেঞ্জ হচ্ছে। আমি আরো চেঞ্জ করব, আরো বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করছি। দেখ, আমি এরকম করতে পারি, মন দিয়ে শুনবি, এরকম করতে পারি। এখানে যে ফোটনটা আসছে রে, যে বিকিরণটা আমি এর উপরে ফেলেছি, সেই বিকিরণটার ফ্রিকোয়েন্সির উপর সবকিছু ডিপেন্ড করছে, কারণ ফ্রিকোয়েন্সি যত বেশি এনার্জি তত বেশি। ধর এর ফ্রিকোয়েন্সি আমি কম ফ্রিকোয়েন্সির ফোটন এখানে ফেলেছি, হ্যাঁ, এতটা কম ফ্রিকোয়েন্সির ফোটন ফেলেছি যে ইলেকট্রন বেরাতেই পারবে না, তাহলে তো আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছেই না। আমি ফ্রিকোয়েন্সি একটু বাড়ালাম, ইলেকট্রনগুলো একটু এনার্জি পেয়ে হয়তো এত দূর পর্যন্ত আসলো। আমি আরেকটু ফ্রিকোয়েন্সি বাড়ালাম, এনার্জিগুলো ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে হয়তো সারফেসে চলে আসলো। ঠিক আছে, আমি আরেকটু ফ্রিকোয়েন্সি বাড়ালাম, এবারও সারফেস থেকে ছুটে বেরাতে পারবে। তাহলে ফটো ইলেকট্রিক হওয়ার মিনিমাম কন্ডিশনটা কি? মিনিমাম কন্ডিশনটা হচ্ছে ইলেকট্রন যেন সারফেসে অন্তত আসে, বাইরে আসতে হবে তবেই তো ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। বুঝতে পারলি? তো বাইরে আসার জন্য আমাকে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ওর উপরে ইনসিডেন্ট করতে হচ্ছে, এবং তার থেকে যদি বেশি ফেলি তাহলে খুব ভালো, ফটো ইলেকট্রিক এফেক্ট একদম স্পষ্টভাবে বুঝতে পারবো। কিন্তু তার থেকে কম ফেললে কি আর ফটো ইলেকট্রিক এফেক্ট হবে? হবে না। তার মানে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে আমি বলে দিচ্ছি নিউ নট। একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সির নিচে আমি যদি লাইট ইনসিডেন্ট করি বা রেডিয়েশন ইনসিডেন্ট করি, ফটো ইলেকট্রিক এফেক্ট হবেই না। তো সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হয় বলতো? এই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি।
আমি এই বাংলাটা ভুলে যাচ্ছি কি বলেছিল, সূচনা কম্পাঙ্ক, মনে পড়লো। এটাকে বলা হয়, বাংলায় বলা হয় এটাকে সূচনা কম্পাঙ্ক। কি বলা হয়? নাম শুনে বুঝতে পারছিস কেন এরকম নাম? সূচনা হচ্ছে এই কম্পাঙ্কের জন্যই ঘটনাটা শুরু হচ্ছে, এই কম্পাঙ্কের দিকে নিচের কম্পাঙ্কের জন্য কোনো ঘটনা ঘটবেই না, ফটোইলেকট্রিক ইভেন্ট হবেই না। সেই জন্য এটার নাম হচ্ছে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, ঠিক আছে? বা ইংরেজিতে বলবো এটাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড কথাটা তখনই আসবে যখন স্টার্টিং বোঝাবে, সেই সেন্সে থ্রেশহোল্ড। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? তার মানে এই যদি এখান থেকে ঘুরে মানে এই মিনিমাম ফ্রিকোয়েন্সির জন্য যদি এখান থেকে সারফেসে চলে আসে রে, তাহলে সেটা তো ওয়ার্ক ফাংশনের সমান হলো না? তাহলে আমি কি ওয়ার্ক ফাংশনটাকে লিখতে পারি না যে ওয়ার্ক ফাংশনটাই হচ্ছে এইচ নিউ নট, এইচ নিউ না কিন্তু, এইচ নিউ নট। হুম, এটাকে আমি ওয়ার্ক ফাংশন বলতে পারি। তাহলে আমি এখন এই সমীকরণটাকে চেঞ্জ করে লিখতে পারি এইচ নিউ সমান এইচ নিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। বুঝতে পারলি? এটাও একটা চেহারা। কার চেহারা এটা? আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ। হলো? এখানেই শেষ না, আরো একটা চেহারা আমি তৈরি করতে চাই। সবগুলোই তোদেরকে জানতে হবে কিন্তু। ভিডিও ঠিকঠাক আছে? ঠিক আছে। আরেকটা জিনিস আমি করছি, শোন। এবার আমি হাফ এম ভি ম্যাক্সটাকে চেঞ্জ করবো, ম্যাক্সিমাম এনার্জিটাকে চেঞ্জ করবো। শোন ভালো করে। এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছিল, ওই প্লেটে গিয়ে ধাক্কা দিচ্ছিল, কারণ ওটা অ্যানোড হিসেবে ছিল, তাই তো? এবার আমি কি করছি বলতো, এই ইলেকট্রন থেকে থামাবো। যদি থামাতে হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে? নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা হলো, এখানে যে আমি এনার্জি ইনসিডেন্ট করেছি, তার জন্য যে ইলেকট্রনগুলো বেরাবে, তারা জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম এনার্জি পর্যন্ত থাকতে পারে। এমন হতে পারে কেউ জিরো এনার্জি নিয়ে যাচ্ছে, মানে হয়তো জাস্ট এখান থেকে বেরালো কোনো মতে, কিন্তু ভেলোসিটি আর পেলো না, এনার্জি ওখানেই লস হয়ে গেছিল। হ্যাঁ, অনেক নিচ থেকে হয়তো উপরে আসলো, এনার্জি শেষ করে দিল। এমন কেউ হতে পারে যে সারফেসেই আছে, সে জাস্ট এনার্জি পাওয়া মাত্র লাফ দিয়ে চলে গেল, তাই না? তাহলে এরকম জিরো থেকে শুরু করে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত যে কোনো এনার্জির ইলেকট্রন কিন্তু ওর মধ্যে আছে, ওই স্রোতের মধ্যে। বুঝতে পারলি? আমি কার কথা বলছি? আমি ওই ম্যাক্সিমাম এনার্জির ইলেকট্রনটার কথা বলছি। ওটা নিয়ে ক্যালকুলেট করলে বাকিগুলো ওর মধ্যে ঢুকে যাচ্ছে। কি হচ্ছে দেখ, এখান থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, আমি যখন নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি রে, তখন এই ইলেকট্রনগুলো কিন্তু এদিকে আর যেতে পারছে না, বাধা পাচ্ছে। সবাই বাধা পাচ্ছে না, যারা যথেষ্ট এনার্জির আছে তারা কি করছে? চলে যাচ্ছে ভেদ করে, ওই পোটেনশিয়ালটা ওর কাছে কিছুই না। আমি কি করলাম? পোটেনশিয়াল বাড়ালাম, ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম, 5 থেকে 10 করে দিলাম। হ্যাঁ, হয়তো যতগুলো ইলেকট্রন যাচ্ছে তার মধ্যে হাফ থেমেই গেল, হাফ যাচ্ছে। 10 থেকে 15 করে দিলাম, দুটো ইলেকট্রন যাচ্ছে। 15 থেকে জাস্ট 16 করলাম, ওই লাস্ট যে ইলেকট্রনটা যার মধ্যে এনার্জি সব থেকে বেশি ছিল, যে চলে যাচ্ছিল, ও থেমে গেল। বুঝতে পারলি আমি কি বললাম? কে যাচ্ছিল এখানে? ইলেকট্রনগুলো যাচ্ছিল। আমি যে পোটেনশিয়ালটা এখানে অ্যাপ্লাই করলাম রে, সেই পোটেনশিয়ালটাকে আমি বলে দিচ্ছি ভি নট, যে পোটেনশিয়ালের জন্য আমি একে থামিয়ে দিতে পারলাম। তার মানে আমি কি করলাম বলতো, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সম্পন্ন যে ইলেকট্রনটা ছিল, তার যে এনার্জিটা ছিল হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, তার সমান আমি পোটেনশিয়াল, তার সমতুল্য পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিয়েছি, বলেই তো ও থেমেছে। মিনিমাম অতটা এনার্জি যদি অ্যাপ্লাই না করতাম তাহলে কি ও থামতো? থামতো না। বুঝতে পেরে গেছিস কি বললাম? তাহলে ভি ভোল্টেজের মধ্যে দিয়ে যদি একটা চার্জ যায়, তাহলে তার কৃতকার্য তোদের মনে আছে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, মনে আছে তো? এখানে কি মানে তো ইউ আছে, ই আছে, আর ভি এর জায়গাতে কি আছে? ভি নট আছে। তাহলে এই যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার আছে, এই যে ম্যাক্সিমাম এনার্জি, এটা অ্যাকচুয়ালি ইভি নটের সমান। বুঝতে পারলি আমি কি বললাম? এই যে ভি নটটা আছে না, এর নাম হচ্ছে নিবৃত্তি বিভব। কি বললাম এর নাম? নিবৃত্তি বিভব। থামিয়ে দিচ্ছে একে, এর আবার ইংরেজি ভুলে গেলাম, কি রোগ ধরেছে ভাব। নিবৃত্তি বিভবকে কি বলা হয় একটু দেখ তো রে। প্রথম দিকে থাকবে, দেখ নিবৃত্তি বিভবের ইংরেজি নামটা কি আছে, ভুলে যাচ্ছি। স্টপিং পোটেনশিয়াল, ভেরি গুড, এটা স্টপিং পোটেনশিয়াল আছে। নিবৃত্তি বিভবের ইংরেজি নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল। আমি ইংরেজি নামগুলো কেন বলে দিচ্ছি, কেন বারবার উল্লেখ করছি, দরকার আছে, এগুলো নিয়েও তোদেরকে চলতে হবে, ঠিক আছে? তাহলে তুই বুঝতে পারলি যে এইটাও লেখা যেতে পারে, তাই না? তাহলে এখন আমি আইনস্টাইনের সমীকরণটাকে চেঞ্জ করতে পারি। এই সমীকরণটাকে এখন লিখছি এরকম ভাবে, দেখ এইচ নিউ সমান সমান এইচ নিউ নট প্লাস ই ভি নট। পারি তো এরকম লিখতে? বুঝতে পারলি? এইগুলো সব কি? এগুলো সবই হচ্ছে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ, শুধুমাত্র চেহারাগুলো আলাদা আলাদা। বল এতদূর পর্যন্ত বুঝে গেছি? বুঝে গেছিস তো? এবার আমি ইকুয়েশন গুলোকে আরেক জায়গায় লিখে নিই, বাকি সবকিছু মিটিয়ে নিচ্ছি। এক কাজ কর তোরা, হ্যাঁ ছবিটা তুলে নে, কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমি এগুলো সব মেটাচ্ছি, হ্যাঁ, মিটিয়ে জাস্ট সমীকরণগুলোকে লিখে রাখছি, এবং সেই সমীকরণের উপর ভিত্তি করে কিছু গ্রাফ প্লট করব।
খুব গুরুত্বপূর্ণ কিন্তু গ্রাফগুলো। পরীক্ষাতে প্রশ্ন কেমন হবে বুঝতে পারবি, দেখবি গ্রাফ কতটা গুরুত্বপূর্ণ। দেখ তাহলে ইকুয়েশন গুলো একটু বলতে পারবি না দেখে? প্রথমে লিখেছিলাম ই ইকুয়াল টু ডাব্লু নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। অবশ্যই ম্যাক্সটা মাথায় রাখবি, বল আর না বল। তারপরে ই কে বলেছিলাম এইচ নিউ নট হাফ এম ভি স্কোয়ার। তারপরে বললাম এইচ নিউ নট ই ভি নট। আচ্ছা, যে কোনো চেঞ্জ কখনো কখনো এখানে ই লিখে দিতে পারে, ওগুলো একটু কম্বিনেশন তো করতেই পারে, নাকি ওটা মানতে পারছিস তোরা? তো তিনটে হচ্ছে আলোক তড়িৎ সমীকরণ। এবার এই তিনটে সমীকরণ দিয়ে গ্রাফ প্লট করব, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে গ্রাফ আগেই প্লট করা হয়েছিল, এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগেই। যখন এক্সপেরিমেন্টটা অবজারভেশন করছিল, এক্সপেরিমেন্টটা করার সময় বিভিন্ন কিছু পরিবর্তন করে করে গ্রাফগুলো প্লট করা হয়েছিল, কিন্তু তার ব্যাখ্যা আসছিল না যে কিভাবে এগুলো হচ্ছে, সম্ভব হচ্ছে। এক্সপেরিমেন্ট করে তো আমরা ডেটা নিতেই পারি, তাই না? তো আইনস্টাইনের এই সমীকরণটা দিয়ে সেই গ্রাফগুলোকে ব্যাখ্যা করা গেল, যে এই সমীকরণ মিলে ওই গ্রাফগুলো চলছে। বুঝতে পারলি? তো আমি এক একটা করে গ্রাফগুলোকে এবার প্লট করছি। প্রথম যে গ্রাফটা প্লট করবো একটু শুনবি। প্রথম গ্রাফটা প্লট করছি, সেটা হচ্ছে বিভিন্ন কম্পাঙ্ক, আমি যে ওয়ার্ড বলবো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিভিন্ন কম্পাঙ্ক সম্পন্ন কিন্তু একই তীব্রতার আলো ফেলছি। বুঝতে পারলাম না এগুলো কি বলছি আমি? একটা ছবি আঁকি তাহলে বুঝিয়ে দিই। ওই যে আমি ওই টিউবটা এঁকেছিলাম না, এই সেই টিউবটা, এখানে একটা প্লেট রাখা ছিল আর এখান থেকে লাইট আসছিল, তাই না? ধরুন আমি এখানে এক বর্ণি লাইটই ফেলবো, বাকিটা রাখলাম না, বুঝতে পারছিস? এক বর্ণি মনোক্রোমাটিক, ঠিক আছে? এবার শোন, এখানে আমি বিভিন্ন কম্পাঙ্কের লাইট পাস করাতে পারি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে। কখনো লাইট রেড দিলাম, কখনো ভায়োলেট দিলাম, তো বিভিন্ন ফ্রিকোয়েন্সির লাইট ধরে আমি ওখান থেকে পাস করাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি ইন্টেন্সিটি সেম রেখেছি। ইন্টেন্সিটি বলতে তীব্রতা, তীব্রতা সেম রেখেছি। একটু বুঝতে হবে যে কম্পাঙ্ক আর তীব্রতা এই দুটো জিনিস কাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? কোয়ান্টামে এসে এগুলো চেঞ্জ হয়ে যায়। তীব্রতা বলতে এখানে তুই এরকম ভাবে ভাব, ব্রাইটনেসের সাথে সমতুল্য। যত বেশি ব্রাইটনেস তত বেশি তীব্র। এখানে আমরা কি করে মনে রাখবো? এখানে তীব্রতা বা ইন্টেন্সিটি বলতে ফোটনের সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করব। যত বেশি ফোটন এখান থেকে আসবে রে, তত বেশি ইলেকট্রনের সাথে ধাক্কাধাক্কি হবে, তত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে। আর যত বেশি ইলেকট্রন বেরিয়ে আসবে রে একক সময়ে, তত এর মধ্যে কারেন্টের পরিমাণ বাড়বে। মানে সোজা ভাষায় তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে। মাথায় ঢুকলো কি বললাম? তীব্রতা বাড়লে কি হবে? কারেন্ট বাড়বে। আর কম্পাঙ্কটা কি? কম্পাঙ্কটা এনার্জির সাথে রিলেটেড, শক্তির সাথে রিলেটেড। আমি যদি কম্পাঙ্ক এখানে বাড়িয়ে দিই, তাহলে শক্তি বাড়বে। কার শক্তি বাড়বে? একটা ফোটনের শক্তি বাড়বে। ফোটনের সংখ্যা কিন্তু বাড়ছে না, একটা ফোটনের শক্তি বাড়ছে। এবার একটা ফোটনের শক্তি বাড়ুক আর কমুক, ও একটা ইলেকট্রনের সাথে ধাক্কাধাক্কি করতে পারবে। তার মানে ইলেকট্রনের সংখ্যার তো পরিবর্তন করছে না, মানে কারেন্টের মানের কিন্তু পরিবর্তন করতে পারছে না। মাথায় ঢুকলো কি বললাম? যদি আমি কম্পাঙ্ক বাড়িয়ে দিই, তাহলে এনার্জি বাড়বে। ইলেকট্রন যতটা বেরানোর ততটাই বেরাবে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে না। কিন্তু আমি যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দিই, মানে আমি অনেকগুলো ফোটন ওর উপরে ইনসিডেন্ট করছি, ফোটনের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আর ফোটনের সংখ্যা বাড়িয়ে দিলে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়তে গেলে কারেন্টের মান বাড়বে, তাহলে তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে। বুঝতে পারলি? আর কম্পাঙ্ক বাড়ালে কি হবে? এনার্জি বাড়বে। ওকে, এবার শোন, কম্পাঙ্ক বাড়ালে আমি বললাম এনার্জি বাড়বে। যদি এনার্জি বাড়ে, এইচ নিউ নট বেচারা তো কনস্ট্যান্ট একটা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য। ধর আমি তামার উপরেই ফেলছি, তো তামার এইচ নিউ নট তো ফিক্সড, ওটা মেটেরিয়ালের প্রপার্টি, ওয়ার্ক ফাংশনটা। তাহলে এই নিউটাকে যত বাড়াবো, হাফ এম ভি ম্যাক্সটা তত বেড়ে যাবে। মানে এখানে ইলেকট্রনের স্পিড তত বেশি হবে। আমি ফ্রিকোয়েন্সি যত বাড়াবো, ইলেকট্রনের স্পিড তত বেশি হবে। একটা গ্রাফ প্লট করছি, সেই গ্রাফটার দিকে তাকাবি তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই দিকে আমি নিচ্ছি ভি, কি নিচ্ছি এদিকে, আর এই দিকে নিচ্ছি আই, ঠিক আছে? ভি ভার্সেস আই গ্রাফ প্লট করছি। গ্রাফটা দেখা যায় এইরকম হয়, মন দিয়ে শোন, এরকম টাইপের গ্রাফ। এটা এটা কিন্তু একদম মানে লিনিয়ার একটা লাইন, হ্যাঁ, প্যারালাল, বাঁকা মনে হলেও প্যারালাল। এটা পার্টিকুলার একটা ইন্টেন্সিটির জন্য, মানে তীব্রতার জন্য পার্টিকুলার একটা ইন্টেন্সিটি দিয়েছি। মনে কর যে সেকেন্ডে হয়তো 10টা ফোটনই আসছে, এটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে আসছে। এবার শোন কি হচ্ছে বিষয়টা, এদিকে তাকা কি বলছি।
যখন আমি এখানে নেগেটিভ পোটেনশিয়াল দিয়েছিলাম আর এখানে পজিটিভ পোটেনশিয়াল দিয়েছিলাম, মানে আলোক তড়িৎ ক্রিয়া তো খুব সুন্দরভাবে হবে, নেগেটিভ থেকে ইলেকট্রন বেরাবে আর পজিটিভের দিকে চলে যাবে, তাই না? তো আমি এই ভোল্টেজটাকে যত বাড়াবো, মানে পজিটিভ ভোল্টেজ বাড়াচ্ছি, জিরো থেকে শুরু করে যত ওখানে ভোল্টেজ বাড়াচ্ছি তত পজিটিভ সাইডে আমি ভোল্টেজ বাড়াচ্ছি। কিন্তু আমি যদি এদিকে নেগেটিভ করে দিই ইলেকট্রনকে থামানোর জন্য, ওই যে নিবৃত্তি বিভবের কথা বললাম না, ইলেকট্রনকে থামানোর জন্য এখানে নেগেটিভ যদি অ্যাপ্লাই করি, তাহলে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে দিচ্ছি আমি। আর নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে গেলে গ্রাফটা কোন দিকে যাবে? নেগেটিভ সাইডে যাবে। ঠিক আছে, এবার শোন এই গ্রাফটা এরকম কেন হলো, এটা এক্সপেরিমেন্টে অবজার্ভ করেছিল, এখন আমি এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করছি কেন এমনটা হলো। শোন, ধর যখন আমি জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে এখানে কোনো ভোল্টেজই অ্যাপ্লাই করিনি, ফোটন এসে ধাক্কা দিলে ইলেকট্রন তো বেরাবে, বেরিয়ে ইলেকট্রন এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, পারে কিনা? কিছু ইলেকট্রন ওদিকে চলে গেল, তারা ফটো ইলেকট্রিক এফেক্ট দেখালো না, ওরা দায়ী না। কিন্তু কিছু কিছু ইলেকট্রন কোইন্সিডেন্টলি তো প্লেটে গিয়ে ধাক্কা মারতেই পারে, তো তাদের জন্য তো একটা পার্টিকুলার কারেন্ট পাওয়া যাবেই। ধর এখান থেকে 100টা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল, তার মধ্যে 10টা গিয়ে প্লেটে ধাক্কা মেরে দিয়েছে, তাহলে ওই 10টার জন্য তো এখানে সার্কিট ক্লোজ হয়ে যাচ্ছে, ওই 10টার জন্য কারেন্ট পাবো, তো ওই 10টার জন্য কারেন্ট পেয়েছিলাম। বুঝতে পারলি? বুঝতে পারলি? এবার আমি কি করেছি, এখানে পজিটিভ পোটেনশিয়াল মানে জিরো থেকে পজিটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছি, 1 2 3 করে আমি পোটেনশিয়াল বাড়াচ্ছি। যখন পজিটিভ পোটেনশিয়াল দিব রে, যে ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছিল তারা এই পজিটিভের জন্য একটু হলেও অ্যাট্রাকশন ফিল করবে, তাহলে কিছু কিছু ইলেকট্রন আবার এইদিকে চলে আসবে, মানে তুলনামূলকভাবে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে কারেন্টের পরিমাণটা একটু বেশি হবে। মাইনাস অ্যাপ্লাই করিনি, পজিটিভ অ্যাপ্লাই করেছি ওখানে। হ্যাঁ, তাহলে যে ইলেকট্রনগুলো উপর দিকে চলে যাচ্ছিল তাদের মধ্যে কিছু কিছু পজিটিভ দ্বারা অ্যাট্রাকশন ফিল করছে বলে ওরা ডাইরেকশন চেঞ্জ করে আবার এখানে এসে ধাক্কা মারছে, এখন 10-এর জায়গায় 20টা এসে ধাক্কা মারছে, তাহলে কারেন্ট একটু বেশি পাবো। আরেকটু পোটেনশিয়াল বাড়ালাম, কারেন্ট আরেকটু বেশি পাবো। এরকম করতে করতে একটা পয়েন্ট আসবে, যে পয়েন্টে যে ভোল্টেজের পরে আমি ভোল্টেজ যতই পজিটিভে বেশি করি না কেন, কারেন্টের মান আর বাড়বে না। রিজন কি? 100টা বেরাচ্ছিল, আমি পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে 100টাকেই তো অ্যাট্রাক্ট করতে পারি। ধর এত দূর পর্যন্ত আসার সময় আমি 100টাকে অ্যাট্রাক্ট করে নিয়েছি পোটেনশিয়াল বাড়াতে, এবার তুই যতই পোটেনশিয়াল দে, আর ইলেকট্রন কই? বেরিয়েছিল 100টা, 100টাই নিয়ে নিয়েছি আমি, তাহলে কারেন্ট তো আর বাড়ছে না, স্যাচুরেট হয়ে গেল কারেন্ট। বুঝতে পারলি আমি কি বললাম? কারেন্ট কিন্তু ফিক্সড হয়ে গেল। এটা তো আমি পজিটিভ প্রান্তের কথা বলে দিলাম। এবার নেগেটিভ প্রান্তেটা দেখ, নেগেটিভ প্রান্তে কি করেছিলাম, আমি এখানে নেগেটিভ পোটেনশিয়াল পজিটিভ সরিয়ে দিলাম, এখানে নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছিলাম। ইলেকট্রন তো নেগেটিভকে পছন্দ করে না, তাই না? মানুষ সেম ক্যারেক্টারের মানুষকে কিন্তু পছন্দ করে না, ঠিক সেই রকম ইলেকট্রন নিজেই নেগেটিভ, তো এখানেও নেগেটিভ আছে, তো নেগেটিভ নেগেটিভকে কিন্তু পছন্দ করে না। কি করবে? যে ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছিল তারা কিছুটা হলেও রিপালশন ফিল করবে। 10টা যাচ্ছিল মনের সুখে, নেগেটিভ দেওয়ার জন্য 10টার মধ্যে এখন 8টা যাচ্ছে, কারেন্ট কমে গেল। নেগেটিভ আরেকটু বাড়ালাম, 8টার মধ্যে এখন 5টা যাচ্ছে, কারেন্ট কমে গেল। এরকম ভাবে করতে করতে আমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, যখন ম্যাক্সিমাম এনার্জির যে ইলেকট্রনটা যাচ্ছিল সেই ইলেকট্রনটাও আর যেতে পারলো না, তাহলে কারেন্ট পাবো না, কারেন্ট হয়ে গেল জিরো। কি বুঝতে পারলি? এই যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটার নাম হচ্ছে ভি নট, নেগেটিভে। এটাই তো সেই নিবৃত্তি বিভবটা, যে নিবৃত্তি বিভব অ্যাপ্লাই করার জন্য কোনো আর ফটো ইলেকট্রিক এফেক্ট পাওয়া গেল না। বুঝতে পারলি আমি কি বললাম? ওকে, এখানে আরো একটা গ্রাফ প্লট করছি, যেখানে এটা ইন্টেন্সিটি ধর ইন্টেন্সিটি I1 বলে দিলাম, আর একটা ইন্টেন্সিটি হচ্ছে I2। হুম, I2 ইজ গ্রেটার দ্যান I1, মানে বুঝতে পারছিস, মানে এই ইন্টেন্সিটিটা এটা থেকে বড়, এটা বুঝতে পারার কথা বলিনি, এটা বুঝতে পারার কথা বলেছি যে এর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। আমি কি বললাম একটু আগেই, ইন্টেন্সিটি বেশি মানে বেশি পরিমাণে ফোটন আসছে, ফোটনের সংখ্যা বেশি। আর ফোটন 10টার পরিবর্তে এখন যদি 1000টা চলে আসে, তাহলে ইলেকট্রন 1000টা বেরাবে, মানে বেরানোর সম্ভাবনা হাজারটারই আছে, তাহলে এখন কারেন্টও বেশি পরিমাণে পাওয়া যাবে। বল বুঝতে পারলি? তাহলে ইন্টেন্সিটি যখন বাড়িয়ে দেবো এই ঘটনাটাই ঘটবে, কিন্তু কারেন্ট কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বুঝতে পারলি? কারেন্টের মানটা একটু বেশি হবে কারণ ফোটন বেশি আসছে। এবার এই দিকে কি হবে, এই দিকে নেগেটিভ দিকে যত যাবো, যেতে 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 এখানে মিলিয়ে যাবে। মজার বিষয় হলো এখানে মিললো কেন, এই দূরে গিয়ে কেন মিললো না? শোন, আমি কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করিনি, সরি আমি এখানে ভুল লেখাটাই ভুল লিখে দিয়েছি, এই হেডিংটাকেই চেঞ্জ করে দে, বিভিন্ন তীব্রতা, কিন্তু দেখ তীব্রতা চেঞ্জ করলাম না, লেখাটাই ভুল করে দিয়েছি। হ্যাঁ, বিভিন্ন তীব্রতা কিন্তু একই ফ্রিকোয়েন্সি, লেখাটা আমার একটু ভুল হয়েছিল। ওকে, তাহলে আমি কি করলাম এখানে দেখ, এখানে আমি ইন্টেন্সিটি চেঞ্জ করেছি, সংখ্যা চেঞ্জ করেছি, ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ করিনি। তার মানে সব থেকে বেশি এনার্জি সম্পন্ন যে ইলেকট্রনটা আগে ছিল, এখনো সব থেকে বেশি এনার্জি সম্পন্ন ওই ইলেকট্রনটাই আছে, ওর থেকে বেশি এনার্জি তো আমি সাপ্লাই করিনি, সংখ্যা বেড়েছে, তার মানে এনার্জি বেড়ে গেছে। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে
ইলেকট্রনটাকে থামানোর জন্য এখানে যে ইলেকট্রনটাকে থামাতে হয়েছিল তার যা এনার্জি ছিল এর জন্য সেই ম্যাক্সিমাম এনার্জি আছে, তো থামানোর জন্য আমাকে সেম পোটেনশিয়ালই অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলি? তার মানে এরা এখানে গিয়ে মিলবে, অর্থাৎ ইন্টেন্সিটি যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে গ্রাফটা এরকম হবে, কিন্তু তাদের নিবৃত্তি বিভব সেম হবে। বুঝতে পারলি? মাথায় রাখতে হবে উপরেরটা I2 নিচেরটা I1 এবং I2 ইজ গ্রেটার দেন I1। এই গ্রাফ প্লট করব, কিন্তু এই পুরো বিষয়টাকে এবার চেঞ্জ করে দেবো। ওকে, পুরো বিষয়টাকে চেঞ্জ করে এবার কি করছি শোন, বল কি করব। একই ফ্রিকোয়েন্সি তাই তো, নাকি একই তীব্রতা? এটা দেখে বল উল্টো কি হবে। একই তীব্রতা বিভিন্ন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এর ক্ষেত্রে শোন তাহলে, তীব্রতা একই তার মানে কি রে, যে দুই ক্ষেত্রেই আমি সমান সংখ্যক ফোটন অ্যাপ্লাই করছি। তীব্রতা যখন একই বলেছি মানে দুই ক্ষেত্রে সমান সংখ্যক, প্রথমেও 100টা পরেও 100টা ফোটন। তাহলে ফোটনের সংখ্যা যদি সমান থাকে নির্গত ইলেকট্রনের সংখ্যাও সমান থাকবে, নির্গত ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয় তাহলে কারেন্টের পরিমাণটাও সমান থাকবে। হ্যাঁ, তাহলে এখানে যে গ্রাফটা আমি প্লট করব সেই গ্রাফটা এরকম হবে। I1 এর জন্য তীব্রতা তো একই তাই না, এটা হচ্ছে ধর নিউ 1 ফ্রিকোয়েন্সির জন্য। আর একটা যখন প্লট করতে যাবো তখন এর উপরেই ম্যাক্সিমাম কারেন্টটা হবে, ওটা হবে নিউ 2 এর জন্য, ঠিক আছে। কিন্তু এদিকে যখন বাড়াতে যাব, এইটা যদি এখানে গিয়ে মিলে ওটা আরেকটু দূরে গিয়ে মিলবে। আমি এক্সপ্লেন করছি কেন এমনটা হলো। IV, শোন তাহলে, যখন আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি রে, যখন 0 ভোল্টেজ অ্যাপ্লাই করছি একটা পার্টিকুলার কারেন্ট তো পাওয়া যাবেই। এবার আমি যখন ভোল্টেজ বাড়াচ্ছি ধীরে ধীরে, এই যে এখানে যদি পজিটিভ করতে থাকি, পজিটিভ ভোল্টেজ যদি করি তাহলে ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে টেনে নিচ্ছে, ফলে কারেন্টের পরিমাণটা বাড়ছে, দিয়ে একটা সময় গিয়ে স্যাচুরেট হয়ে গেল। ঠিক আছে, এটা নিউ 1 এর জন্য বললাম। এবার আমি এখানে কি করলাম, নিউ 2 ফ্রিকোয়েন্সি মানে একটু বেশি ফ্রিকোয়েন্সি বেশি এনার্জি দিচ্ছি, কিন্তু ফোটনের সংখ্যা ওটাই, আগেও 100টা এখনো 100টা। তাহলে ইলেকট্রন নির্গত হবে কটা, 100টাই। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট ওই 100টার জন্যই পাবো, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট তো দুজনের সমানই হচ্ছে। এবার এই দিকে গিয়ে নিবৃত্তি বিভবটা চেঞ্জ কেন হচ্ছে, যেটা নিউ 1 ফ্রিকোয়েন্সি সেটা কম আর নিউ 2 ফ্রিকোয়েন্সিটা বেশি। তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি রে, এখানে কোথায় গেল ইকুয়েশনটা, যার ফ্রিকোয়েন্সি বেশি রে তার এনার্জিটাও বেশি, কাইনেটিক এনার্জিটাও তার ক্ষেত্রে বেশি হবে, কারণ এটা তো বেচারা ফিক্সডই আছে, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে যার এখানে নিউ বেশি হচ্ছে তার কাইনেটিক এনার্জি বেশি হচ্ছে, কাইনেটিক এনার্জি বেশি হতে গেলে বেশি নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে ওকে থামানোর জন্য। কি বুঝতে পারলি? তাহলে নিউ 2টা যেহেতু বেশি, তাহলে নিউ 2টাকে থামানোর জন্য একটু বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হলো, রাদার দেন এটা। এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম। বল বুঝে গেছি? এই দুটো গ্রাফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গুলিয়ে যায়। ঠিক আছে, ভিডিও থাকবে, আর একবার রিভাইজ করে নিবি এটাকে। আপাতত এইটুকুর ছবি তুল, বল। জিরোতে, এই জিরোতে, হ্যাঁ জিরোতে সবসময় কারেন্ট পাওয়া যাবে, কারণ জিরোতে আমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি আর না করি, কিছু ইলেকট্রন তো কোইন্সিডেন্টলি ধাক্কা মারবেই ওখানে, ফটো ইলেকট্রিক হিট পাবোই ওখানে। ফটাফট তুলে নে। আচ্ছা, বুঝে গেছিস তাহলে এত দূর পর্যন্ত? আচ্ছা, আরো গ্রাফ আছে, শুধু এখানেই শেষ না। শোন এবার, তোদেরকে গ্রাফ এঁকে দিতে পারে, মানে কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু এই গ্রাফগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন জেন পাস হোক, নিট হোক, জেই হোক, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। কি করে, এরকম গ্রাফ এঁকে দেয়, হ্যাঁ, দিয়ে বলে দেয় I1 I2 এর মধ্যে কে বড়, নিউ 1 নিউ 2 এর মধ্যে কে বড়, V01 V02 এর মধ্যে কে বড়। ঠিক আছে, এইসব জিনিসগুলো জানতে চাই। যাই হোক, তো কনসেপচুয়াল আছে, এটা তো বুঝতে পারছিস তাই না? একই একই লাগছে, আর একবার দেখবি। এবার শোন, এবার একটু অন্যরকম গ্রাফ প্লট করব, মানে প্যারামিটারটাকেই চেঞ্জ করে দেবো গ্রাফের। এবার যে গ্রাফটা প্লট করব সেটা হচ্ছে, এবার যে গ্রাফটা প্লট করব, একদিকে নিব ফ্রিকোয়েন্সি নিউ, আর একদিকে নিয়ে নিলাম ধরে নে নিবৃত্তি বিভব V0। ঠিক আছে, মানে নিউ এর সাথে নিবৃত্তি বিভব কিভাবে চেঞ্জ হয় এই গ্রাফটা এবার আমি প্লট করতে যাচ্ছি। গ্রাফটা কেমন হবে, তো এটা তুই ইকুয়েশন দেখেই বলে দিতে পারবি। তুই ইকুয়েশনে খুঁজ নিউ আর V0 কোথায় আছে, এইখানে আছে, আছে কি না? সমীকরণটাকে একটু চেঞ্জ করে লিখ, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাহলে y ইকুয়াল টু এক্স এরকম ফর্মে কিছু লিখার চেষ্টা করব। y আছে V0, তাহলে V0টাকে রাখ, ই V0 সমান সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে, V0 সমান সমান এইচ বাই ই নিউ মাইনাস এইচ নিউ নট বাই ই। একটু শুনবি মন দিয়ে, V0 মানে y, y অ্যাক্সিস, ঠিক আছে, নিউ মানে এক্স অ্যাক্সিস, y mx প্লাস c, এই বেচারা পুরোটাই তো কনস্ট্যান্ট,
নিউ নট নিজেই কনস্ট্যান্ট, ই তো জন্ম থেকেই কনস্ট্যান্ট ছিল, আর এইচ তো আজকেও জানলাম কনস্ট্যান্টই আছে, তাই না? তাহলে সমীকরণটা দেখতে কার মতো লাগছে রে? সরলরেখার সমীকরণ না? সুন্দর একটা সরলরেখার সমীকরণ, y = mx + c। আমি ওই জন্য প্রথম প্রথম কিন্তু এগুলো বলে দিয়েছিলাম যে ইকুয়েশন দেখে আমরা ডিসাইড করবো কোন ধরনের সমীকরণ ছবিটা হবে। তাহলে এটা যদি সরলরেখার সমীকরণ, এবার সরলরেখাটা কেমন হবে? সরলরেখা এরকম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কেমন হবে? তো তোকে দেখতে হবে নতি কত হতে হবে, m। নতিটা দেখ h/e, পজিটিভ না নেগেটিভ কোয়ান্টিটি রে? তাহলে হলে তো এরকমই হতে হবে বা এরকমই হতে হবে, পজিটিভ কোয়ান্টিটি, পজিটিভ নতি হচ্ছে। আর এই যে ছেদিতাংশটা, ছেদিতাংশটা দেখ নেগেটিভ। এই ছেদিতাংশটা কোথায়, সিটা কোথায়, ওয়াই অ্যাক্সিসে ছেদিতাংশ হয়। প্লাস থাকতে গেলে পজিটিভে যেতাম, মাইনাস আছে মানে নেগেটিভে যেতে হবে। মানে ছেদিতাংশটা কোথায় হবে বলতো, নেগেটিভ হবে। আমি যদি ওয়াই অ্যাক্সিসটাকে নিচের দিকে নামিয়ে দিই, তাহলে এখানে গিয়ে ছেদ করবে এই যে নেগেটিভ ছেদিতাংশ। যদি পজিটিভ হতো তাহলে এখান থেকে উঠতো, এটা পজিটিভ ছেদিতাংশ। বুঝতে পারলি? আরেকবার বলবো, যদি y = mx + c হতো, এই সিটা ওয়াই অ্যাক্সিসে ছেদিতাংশ, তো ওয়াই অ্যাক্সিস তো এটা, পজিটিভ সি আছে মানে কি এই দিকে ছেদিতাংশটা হতো, এইটা হতো, এখান থেকে উঠে যেত। কিন্তু আছে কি, নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ ছেদিতাংশ হবে এটা। আর নেগেটিভ ছেদিতাংশ মানে নিচের দিকে নিয়ে যেতে হবে। এবার নিচের দিকে নিয়ে যেতে গেলে রেখাটা এইরকম হয়ে যাবে, ঠিক আছে? তার মানে গ্রাফটা কেমন হবে, এইরকম। তোদের বই দেখবি এইটা আঁকা আছে, নিচেরটা কোনো কোনো জায়গায় আঁকা নেই। বল বুঝতে পারলি এতদূর পর্যন্ত? আঁকতে খুব কঠিন মনে হলো? এবার শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এই গ্রাফের ক্ষেত্রে নতিটা কত হবে আমাকে বল। এই গ্রাফের নতি কত হবে? নতি মানে বুঝতে পারছিস তো, এম এর কথা বলছি আমি। কত হবে বল? h/e, ভেরি গুড। নতিটা হবে হচ্ছে -h/e, বাহ ভেরি গুড। কোথায় আছে মাইনাস এখানে? এম মানে তো এটা না, ওইটা না, এম মানে হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে নতি, h/e। তুই আমাকে বল, এটা ধর আমি আয়রনের জন্য করলাম, মানে এখানে যে প্লেটটা নিয়েছিলাম লোহার নিয়েছিলাম, যদি আমি প্লেটটা লোহার না নিয়ে যদি কপারের নিই, তাহলে গ্রাফটা কেমন হবে? আচ্ছা লেখাটা এরকমই হতে হবে, এই দিকে হবে নাকি এই দিকে হবে? মন দিয়ে শোন আমি কি বলছি। আমি এই যে গ্রাফটা প্লট করলাম, এখানে প্লেটটা নিয়েছিলাম, আয়রন নিয়েছিলাম, আয়রনের জন্য এমনটা হলো। যদি আমি আয়রন না নিয়ে অন্য কোনো প্লেট নিতাম, কপার নিতাম, তাহলে কি ঘটতো? দেখ চেঞ্জ কোথায় আসতো আমি বলে দিচ্ছি। h/e কোনোদিন চেঞ্জ হবে? যা প্লেটই নেই না কেন, এটা তো আমি কোনো প্লেট না ধরে h/e পেয়েছি, তার মানে জেনারেল। তাহলে h/e তো আমি সবসময় কনস্ট্যান্টই পাবো সবার জন্য, h আর e কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু h নিউ নট বাই e, এখানে নিউ নটটা ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর, কনস্ট্যান্ট পার্ট, বাট ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর। লোহার পরিবর্তে তামা আনলে নিউ নট চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার নিউ নট যদি বেশি হয়ে যায় রে, কপারের জন্য ধরে নে নিউ নট বেশি, আমি বললাম জাস্ট একটা এক্সাম্পল, যদি বেশি হয়ে যায়, তার মানে এই পার্টটা বড় হচ্ছে, এই পার্টটা বড় মানে ছেদিতাংশ বড় হবে, ছেদিতাংশ বড় মানে এইখানে নিচ থেকে উঠবে, তার মানে এইদিকে যাবে, এটা কপারের জন্য হয়ে যাবে। বুঝতে পারলি? কিন্তু এই নতিটা কি কখনো চেঞ্জ হবে? এই নতিগুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না, এগুলো প্যারালালি থাকবে, h/e থাকবে সবাই। কপার দে, আয়রন দে, সিলভার দে, যাই দে না কেন, যার ক্ষেত্রে ফটোইলেকট্রিক এফেক্ট করবো আমরা, সবার ক্ষেত্রে নতিটা কিন্তু সেম থাকবে, সবাই প্যারালালি উঠবে। বল বুঝে গেছি এতদূর পর্যন্ত? আচ্ছা, কখনো কখনো তোকে এই গ্রাফটা ভি নট ভার্সেস নিউ না দিয়ে তোকে এরকম গ্রাফ দিতে পারে, এখানে না একে এখানে একই। কখনো কখনো গ্রাফটা এরকম দিতে পারে, এদিকে হচ্ছে এইচ নিউ আর এদিকে হচ্ছে ইভি নট। ঘাবড়াবি না, ওই গ্রাফটাই হবে। এই দেখ ইভি নট আর এইচ নিউ, শুধুমাত্র এখানে যাবি না, তুই ওখানেই থেকে যা। তুই এটাকে বলে দে ওয়াই, ইভি নটটাকে বলে দে ওয়াই, এইচ নিউ এটাই তো আছে ওখানে এক্স এর জায়গাতে, এটাকেই তুই এক্স বলে দে, প্লাস দিয়ে সি বলে দে। বল বুঝতে পারলি কিনা? তাহলে এম মানে কি ইন্টু ওয়ান হয়ে গেল এখানে, এম মানে কি হয়ে গেল এখানে, ওয়ান। তাহলে লেখচিত্র তো ওইটাই হবে, মানে এরকম টাইপেরই হবে, লেখচিত্রটা এরকমই হবে। কিন্তু এই নতিটা কত হবে রে? এই নতিটা হবে ওয়ান, তাই না? মানে অ্যাঙ্গেলটা কত বলতো, ট্যান থিটা ওয়ান, থিটা 45 ডিগ্রি। বুঝতে পারলি? এটা এর ক্ষেত্রে 45 ডিগ্রি হলো, এর ক্ষেত্রে কিন্তু হবে তার কোনো মানে নেই, কারণ এর ক্ষেত্রে নতিতে h/e, আর ওটার ক্ষেত্রে নতি ওয়ান ছিল বলে 45 হয়েছে। যদি এখানে ওয়ান না হতো তাহলে 45 হতো না। বুঝতে পেরেছিস কিনা কি বললাম? আচ্ছা, যদি তোকে ইভি নট না দিত, যদি বলতো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, তবু এই গ্রাফটাই হতো, কারণ ইভি নট মানেই তো হাফ এম ভি স্কোয়ার, ইভি নট মানেই তো হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারলি আমি কি বললাম? তাহলে যেমনই চেহারা দিক না কেন তুই বুঝতে পারছিস কি হবে জিনিসটা। এগুলো শর্ট কোশ্চেনেও চলে আসতে পারে, বড় কোশ্চেনেও কনসেপচুয়ালি কোশ্চেনটাকে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেছে কি কি করলাম আমি এতক্ষণ পর্যন্ত? বোঝা গেছে রে? মিটাচ্ছি না, কর ছবি তুলে নে। এবার আমি তোদের প্রশ্ন করব।
এই গ্রাফগুলোর উপর ডিপেন্ড করে আমি এখন তোদের প্রশ্ন করব, তোরা আমাকে উত্তর দিবি কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। ঠিক আছে? এই দেখ, মন দিয়ে দেখ, এই গ্রাফটার দিকে তাকা। আমি এখানে কিছু গ্রাফ প্লট করছি। দেখ, আমি এরকম গ্রাফ প্লট করলাম, ঠিক আছে? এই দিকটাতে নিলাম ভি আর উপরের দিকটা নিয়েছি আই। ওকে, এইটাকে বললাম আমি V01, এইটাকে বললাম V02। এই যে লাইনটা, এটাকে 1 নাম্বার লাইন বলছি, এই লাইনটাকে 2 নাম্বার লাইন বলছি, মানে 2 নাম্বার কেস, আর ওই উপরেরটাকে বলছি 3 নাম্বার কেস। ঠিক আছে? আমি কি কি জানতে চাইছি শুন। প্রথমে আমাকে বলবি যে তীব্রতা কোনটার বেশি, তারপরে বলবি কম্পাঙ্ক কোনটার ক্ষেত্রে বেশি আছে, তারপরে আমাকে বলবি নিবৃত্তি বিভব কোনটার ক্ষেত্রে বেশি আছে। বই টই দেখে কোনো লাভ হবে না, যা বুঝলি এতক্ষণ তাতেই হবে। প্রথমে তীব্রতা বল আমাকে, তীব্রতা কার ক্ষেত্রে বেশি হবে? কেন 3 নাম্বারের তীব্রতা বেশি হবে? কারেন্টটা এর ক্ষেত্রে বেশি, আর ফটোইলেকট্রিক এফেক্টে কারেন্ট বেশি মানে তীব্রতা বেশি, মানে 3 নাম্বারটার তীব্রতা বেশি। কার থেকে? 2 এর থেকে, 1 এর থেকে। তার 2 আর 1 এর মধ্যে কার বেশি? 2 আর 1 এর মধ্যে দুটোই সেম, I2 = I1, কারণ এদের কারেন্ট তো সেম আছে না, তীব্রতা, এই জিনিসগুলো দরকার। এবার কম্পাঙ্কের ক্ষেত্রে বল আমাকে, 1 2 3 ভেবে নিবি, তারপর উত্তর দিবি, আগে আগে বলবি না। লেটে বল, বাট সঠিক বল। কম্পাঙ্ক, শোন, 2 আর 3 এর ক্ষেত্রে সেম, 1-এর ক্ষেত্রে আলাদা। বেশি কোনটা? 2 আর 3 বেশি, আর একজন বলছিস 1 বেশি। বাহ, ভেরি গুড, তোরা উল্টা পাল্টা বকে দিলি। শোন এবার, আচ্ছা ভি নট কে তোরা কি বলবি? নিবৃত্তি বিভব না ভেবে কাইনেটিক এনার্জি দিয়ে ভাবনা। বল, এটার কাইনেটিক এনার্জি বেশি না এটার কাইনেটিক এনার্জি বেশি? অবভিয়াসলি এটার বেশি, কারণ এটাকে থামাতে বেশি ভোল্টেজ দিতে হয়েছে, তাহলে এটার কাইনেটিক এনার্জি বেশি ছিল। কাইনেটিক এনার্জি বেশি মানে কোথায় গেল ইকুয়েশন? কাইনেটিক এনার্জি বেশি মানে এইচ নিউ বেশি, তার মানে নিউ বেশি। মাইনাসের দিকে থাকলেও আমি তো শুধু মান নিয়ে কাজ করছি, মাইনাস বসাচ্ছি না, শুধু মান নিয়ে কাজ করছি। কি বুঝতে পারলি আমি কি বললাম? তাহলে এখানে কার বেশি হলো কম্পাঙ্ক? এই V02 এটার জন্য বেশি হচ্ছে, মানে 3 আর 2 এর বেশি হচ্ছে, বাট 3 = 2 হবে। আমি এরকম ভাবে লিখি, nu3 = nu2, বাট গ্রেটার দ্যান nu1। এবার ঠিক আছে না? এবার আমাকে নিবৃত্তি বিভবটা একটু বলে দে। নিবৃত্তি বিভব কার বেশি? দেখেই বোঝা যাচ্ছে এটা V02 বেশি, তার মানে V02 = V01। বুঝে গেছিস তো? ব্যাস, এই হচ্ছে গল্প। এই এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে হতেও পারে। হুম। তো আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম? এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে। এখনো কিন্তু আমি দ্বৈত সত্তার মধ্যে ঢুকিনি। ওকে, ক্লাসটা যেহেতু লেন্দি হয়ে যাবে, আমি দ্বৈত সত্তার মধ্যে যাচ্ছি না, ফটো ইলেকট্রিক এফেক্টটাকেই আজকে রাখছি। মোটামুটি 50 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে ক্লাস। ঠিক আছে, এটাই ভিডিও দিয়ে দেবো, ভালো করে দেখে পড়ে আসবি। আর শোন, এই চ্যাপ্টারের নোট আমি আগে দেবো না, তৈরি করা আছে বাট আমি আগে দেবো না। আমি চাইছি বই থেকে ভালো করে পড়। হ্যাঁ, কারণ নোটটা যদি পড়ে নিচ্ছিস, আমি তোদের অভ্যাসটা খুব খারাপ হয়ে যাচ্ছে নোট পড়ার। বই আর পড়ছিস না কেউ। পড়া তো আমি পরের দিন নেবই, কিন্তু বই থেকে নেবো, সুতরাং বই থেকে পড়ে আসবি, পরের দিন আমি নোটটা দিয়ে দেবো।